হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রুকু সশব্দ একটা নিঃশ্বাস নিয়ে বলল, তারপর থেকে আবির আমার প্রতি বেশ সিরিয়াসনেস দেখায়। বুঝায় সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো জানি কুকুরের লেজ ঘি দিয়ে মালিশ করলেও সোজা হবে না। এদিকে তার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কাজ করে না। যেটা কাজ করে সেটা হলো এক অযাচিত মায়া। তাই বারবার আবির বিরক্ত করে ফোন দিলে আমার আবার তখন বেশি কষ্ট হয়। তানভীর হালকা নিঃশ্বাস নিল, নাক দিয়ে যেন তানভীরের গরম নিঃশ্বাস বের হচ্ছে। এখন কি বলবে বুঝতে পারছে না। এদিকে মাথায় মাইগ্রেনের ব্যথা তো আছেই। একটা হাই তোলার সাথে সাথে 2 আঙ্গুল দিয়ে নিজের হা করা মুখের সামনে তুড়ি বাজাতে বাজাতে বলল, তা না হয় আবিরের ব্যাপারটা বুঝলাম, কিন্তু মাথায় ঢুকছে না আপনি বাসা থেকে কেন পালালেন। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো প্রেমিকের জন্য বাসা থেকে পালিয়েছেন, কিন্তু এখন বিষয়টা উল্টো লাগছে। আমাকে একটু খুলে বলবেন কি হয়েছে? রুকুও তখন বেশ ক্লান্ত, খাটের দিকে মাথাটা হেলিয়ে দিয়ে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার সাথে যা ঘটেছে সেটা আমার কাছেই বেশ অদ্ভুত লাগে। মাঝে মাঝে মনে হয় বিষয়টা দুঃস্বপ্ন। জানি না এমন কেন করেছে আমার পরিবার, এতে তাদের কী স্বার্থ সেটাও জানি না। তানভীর চোখগুলো বড় বড় করে বলল, কি এমন কথা যে বিশ্বাস করতে পারবো না? বলেই রুকুর দিকে তাকিয়ে দেখলো রুকু একটা ডায়েরি বের করে তানভীরের দিকে বাড়িয়ে দিয়ে আছে। তানভীর অবাক চোখে রুকুর দিকে তাকিয়ে বলল, ডায়েরি দিয়ে কি করব আমি? রুকু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ভয়ার্ত গলায় বলল, এটাতে সব লেখা আছে, আপনি পড়ে নিন। কথাটা শুনে তানভীর রুকুর হাত থেকে ডায়েরিটা নিয়ে পড়তে লাগলো। যতই ডায়েরিটা পড়ছিল তানভীরের কপালের বিন্দু বিন্দু ঘামের আকৃতি বাড়ছিল। সেই সাথে তানভীরের শ্বাসকষ্টের সমস্যাটাও বেড়ে গিয়েছিল। ঘামটা গড়িয়ে গড়িয়ে বেয়ে কানের পাশ দিয়ে নামছিল। মাইগ্রেনের ব্যথাটা ব্যাপকভাবে চেপেছে, সহ্য করতে পারছে না আর। এরকম পরিবারও এই যুগে আছে, তা যেন মানতে তানভীরের বেশ কষ্ট হচ্ছে। ডায়েরিটা পড়া শেষে দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। মাইগ্রেন এমন একটা ব্যথা, একবার চেপে ধরলে ওষুধেও কাজ করে না। এই মুহূর্তে তানভীরের বেশ মাইগ্রেনের ব্যথাটা চেপে ধরেছে, তাই চোখ বন্ধ করে কিছুক্ষণ চোখ বুজে রইল। মিনিট 30 এভাবেই থাকার পর তানভীরের মনে হলো এখন বেশ স্বাভাবিক এবং ভালো লাগে। তাই তাকিয়ে রুকুর দিকে খেয়াল করে দেখলো রুকু শুয়ে ঘুমিয়ে আছে। অর্ধেকটা শরীর মেঝের দিকে ঝুলে আছে, বাকি অর্ধেক খাটে। তাই রুকুকে ধরে খাটের উপরে তুলে দিল। হাত পা বেশ ঠান্ডা দেখে ব্যাগ থেকে একটা চাদর বের করে রুকুর শরীরে জড়িয়ে দিল। ঠিক এই মুহূর্তে মনে হলো কেউ একজন কেবিনের দরজা ধাক্কাচ্ছে। তানভীর ভাবলো হয়তো লিয়াকত সাহেব এসেছে, তাই উঠে কেবিনের দরজা খুলল। দরজা খুলে দেখলো একজন অল্প বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখলো মহিলার চুলগুলো হালকা কোকড়া, চোখে মোটা ফ্রেমের কালো চশমা এবং পরনে লাল পেরে গেরুয়া রঙের শাড়ি পরা। তানভীর মহিলাকে দেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? তানভীরের কথা শুনে উপাস থেকে মহিলাটা বলল, আমি মোনালি, আর আমাকে চেনার কথাও না। একটা বিষয় জানার জন্য কেবিনটায় নক করেছি। তানভীর হালকা হেসে বলল, কি জানতে চান বলুন। মোনালি একটা ছবি বের করে তানভীরের দিকে দিয়ে ধরল। তানভীর ছবিটা দেখে চমকে গেল, কারণ এ আর কেউ না, রুকুর ছবি। তানভীর চমকে গিয়েও চমকানোর ছাপটা মুখে প্রকাশ না করে মোনালিকে বলল, এ ছবিটা কার? আমাকে দেখাচ্ছেন কেন? মোনালি নিজের চশমাটা ঠিক করতে করতে বলল, মেয়েটাকে চেনার কথা না, তবে আশেপাশে কোথাও কি দেখেছেন? আমি খেয়াল করলাম মেয়েটা এ লঞ্চে ঢুকেছে, আমার সাথেই এসেছিল, তবে মাথায় একটু সমস্যা আছে, তো তাই হুট করে কোথায় যে গেল বুঝতে পারছি না। তানভীর মুখটাকে কাচুমাচু করে বলল, আপনার জন্য তো আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হবে। মোনালি একটু কপট রেগে বলল, মানে? তানভীর খিক করে হেসে বলল, আমার স্ত্রী একটু বেশি সন্দেহবাদী হয়ে উঠে যদি দেখে আপনি এখানে দাঁড়িয়ে কোনো মেয়ের খোঁজ নিচ্ছেন, তাহলে আমার আর আস্ত রাখবে না। এটা বলার সাথে সাথে মোনালি বলে উঠল,
আচ্ছা সরি। এমন সময় রুকু ওমাগো বলে চিল্লানি দিয়ে উঠল। খেয়াল করলো রুকুর গলাটা ভেঙে গেছে। ভাঙা গলা চিৎকার শুনে তানভীর মোনালিকে বলল, আচ্ছা যেই হোক, মেয়েটাকে আমি চিনি না, আমি গেলাম। আমার বউ হয়তো দুঃস্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে। আমাকে না পেলে বেশ ভয় পাবে। কচি মেয়ে বিয়ে করলে বেশ ঝামেলায় পড়তে হয়। বলেই দরজাটা লাগিয়ে খেয়াল করলো রুকু ভয়ে কাঁপছে। রুকুর কাছে যেতেই রুকু তানভীরের হাতটা ধরে বলল, তেজস্বিনী এসেছিল তাই না? তানভীর হালকা দম নিয়ে বলল, তা তো বলতে পারবো না কে এসেছে, তবে আপনার খোঁজ নিতে এসেছিল। তানভীরের কথা শুনে রুকু ফিসফিস করে বলল, আমি ঘুম থেকে দুঃস্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছিলাম। তারপর দরজার ফাঁক দিয়ে খেয়াল করলাম তেজস্বিনী দাঁড়ানো। তাই ভয়ে নিজেকে গুটিয়ে ফেলি। আমাকে হয়তো ধরে নিয়ে যাবে। কি করব আমি? আমাকে বাঁচান। বলেই কাঁদতে লাগলো। এমন সময় দরজায় আবার খটখট আওয়াজ আসতে লাগলো। দরজার আওয়াজ শুনে রুকু তানভীরের হাতটা শক্ত করে ধরে বলল, নিশ্চয় তেজস্বিনী এসেছে, দয়া করে খুলবেন না। তানভীর বুঝতে পারছিল না কি করবে। তানভীর রুকুকে একটু আশ্বাস দিয়ে বলল, আপনি চাদরটা গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ুন, দেখি কে এসেছে। তেজস্বিনী আসলে আমি বাকি ব্যাপারটা ম্যানেজ করে নেব। বলেই রুকুকে শুয়ে দিয়ে চাদর মুড়িয়ে দিয়ে ঢেকে দিল। এদিকে তানভীরের হার্টবিটের স্পন্দন যেন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। হার্টবিটের স্পন্দন বেড়ে চলার এই প্রক্রিয়াকে মেডিকেলের ভাষায় পালপিটেশন বলে। তানভীরের এখন মনে হচ্ছে হয়তো এই মুহূর্তে এ রোগের দেখা মিলেছে। তবুও নিজের মনে সাহস জাগিয়ে দরজাটা খুলতেই, আবির হলো বলেই রুকু দীর্ঘশ্বাস। দরজাটা খুলতেই খেয়াল করলো লিয়াকত সাহেব দাঁড়িয়ে আছে। লিয়াকত সাহেবকে দেখে তানভীরের মনে প্রশ্ন জাগলো, মোনালি লিয়াকত সাহেবকে রুকুর ছবি দেখালো না তো? যদি লিয়াকত সাহেবকে রুকুর ছবি দেখিয়ে থাকে তাহলে তো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কি জানি ছবি দেখিয়েছে কিনা। ক্ষীণ দুশ্চিন্তার ছাপ নিয়ে তানভীর চোখে মুখে চক্ষু গোচর হলো। হালকা ভয় যেন তানভীরকে ঘিরে ধরেছে। এর মধ্যে লিয়াকত সাহেব একটা কেক আর চিপস তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তুমি আর তোমার বিবির জন্য এনেছি। আমি আর তোমার চাচ্চি একটু করিডোরে হাঁটাহাঁটি করছিলাম। মধুমতি বলল তোমাকে যেন এগুলো দিয়ে যাই। একটু আগেই দিয়ে যেতাম, তবে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেবিনের দিকে এগিয়ে আসিনি। করিডোরেই দাঁড়িয়েছিলাম দুজন। উনি যাওয়ার পর তোমার জন্য এটা নিয়ে আসলাম। তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ তারা দুজন ওই মুহূর্তে কেবিনে থাকলে বিপদের আশঙ্কা হওয়ার সম্ভাবনা ছিল। তানভীর নিজের ঠোঁটের লালাটা প্রশস্ত করে বলল, এসবের কি দরকার ছিল চাচা? তার চাচি কোথায়? লিয়াকত সাহেব ফিক করে পান দিয়ে লাল হয়ে যাওয়া তার লাল দাঁতগুলো বের করে বলল, ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে। তা বাবা, ওই মহিলা কে ছিল? তানভীর কি বলবে বুঝতে পারছিল না। তবে এদের সামাল দিতে না পারলে পরবর্তীতে যে মোনালি কোনো সমস্যা ঘটাবে না, এটা কোনো নিশ্চয়তা নেই। তাই হালকা ভয় ভয় গলায় বলল, যদি কিছু মনে না করেন তাহলে চাচিকে কি একটু ডাক দিবেন? আমার আপনাদের সাথে একটু কথা ছিল। কথাটা জরুরি বলা যায়। লিয়াকত সাহেব তানভীরের মুখে ভয়ের ছাপ দেখে কিছুটা অবাক হলো বটে। অবাক হয়ে মধুমতির দিকে তাকিয়ে হাতের ইশারা দিয়ে আসতে বলল। মধুমতি লিয়াকত সাহেবের হাতের ইশারা পেয়েই চলে আসলো। দুজনকে কেবিনে ঢুকিয়ে লিয়াকত সাহেব আর মধুমতিকে বসার জন্য জায়গা করে দিল। দুজনেই বেশ অবাক হচ্ছিল তানভীরের আচরণে। এদিকে রুকুর দিকে তাকিয়ে দেখলো রুকু চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। লিয়াকত সাহেব আর মধুমতি অবাক হয়ে বলল, মেয়েটা এভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? জ্বর টর আসেনি তো? বলতেই তানভীর হালকা গলায় বলল, না এমন কিছুই হয়নি, তবে একটা সাহায্য চাই, করবেন? লিয়াকত সাহেব আর মধুমতি বুঝতে পারছিল না তানভীর কি বলবে। ইতস্তত করছিল বোঝার জন্য, তাই বলল, হ্যাঁ বলো, কি সাহায্য চাই? তানভীর মোলায়েম কণ্ঠে জবাব দিল, চাচা একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন না ওই মহিলাটাকে? লিয়াকত সাহেব মাথা ঝাঁকানোর সাথে সাথে বলতে লাগলো, হ্যাঁ ওই মহিলাটা কে ছিল? তানভীর মুখটা গভীর করলেও কণ্ঠটাকে স্বাভাবিক করে বলল, ওই মহিলাটা রুকুর খোঁজ নিতে এসেছিল। তানভীরের কথা শুনে মধুমতি আর লিয়াকত সাহেব দুজনেই হতকচিয়ে বলল, মানে? হ্যাঁ চাচা, আমি আর রুকু বিয়ে করে নিয়েছি পালিয়ে। ওকে নিয়ে কুয়াকাটা এই জন্য ঘুরতে যাচ্ছি। তবে ওর পরিবারের কেউ জানে না যে রুকু আমার সাথে পালিয়েছে। ওই যে মহিলাটা এসেছিল, ওই মহিলাটা হলো রুকুর সম্পর্কে খালা হয়।
রুকুর খোঁজ নিতে এসেছিল। আপনাদের কাছে যদি আসে তাহলে দয়া করে বলবেন না রুকু এখানে, কারণ আপনারা রুকুকে দেখেছেন আর কেউ দেখেনি। বলেই তানভীর হালকা নিঃশ্বাস নিতে লাগলো। নিঃশ্বাসটা যেন তার ভারী হয়ে যাচ্ছে ক্রমশ। আর চোখের রুকুর দিকে তাকিয়ে দেখলো ততক্ষণে রুকু উঠে বসে রয়েছে। রুকুর দিকে লিয়াকত সাহেব আর মধুমতি তাকিয়ে দেখলো রুকু বেশ ভয়ে ভয়ে বসে আছে। রুকুর ভয় দেখে লিয়াকত সাহেব আর মধুমতির মনে হলো হয়তো তানভীর রুকুকে জোর করে তুলে এনেছে। তাই রুকুর মাথায় মধুমতি হালকা হাত বুলিয়ে বলল, মা তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি অভয়ে বেলো। পাশের ছেলেটা যা বলছে সেটা কি ঠিক, নাকি তোমাকে জোর করে ধরে এনেছে? রুকু হালকা ঢোক গিলতে লাগলো। গলার স্বরটা ভেঙে মোটা হয়ে গেছে তার। গলা দিয়ে আওয়াজ বের করতে যেন তার বেশ কষ্ট হচ্ছে। চাইলেও আওয়াজ করতে পারছে না। মনের অজান্তেই যেন সবকিছু গুটিয়ে ফেলছে। রুকুর অবস্থা দেখে লিয়াকত সাহেব খেপে গিয়ে বলল, আমার তো মনে হয় মেয়েটাকে তুমি জোর করে ধরে এনেছো। না হয় মেয়েটা এমন করবে কেন? মেয়েটার মুখ দেখেই মনে হচ্ছে ভয়ে আছে। লিয়াকত সাহেবের কথা শুনে তানভীরের ভেতরটা আটকে উঠল। মেয়ে ঘটিত কোনো বিপদে পড়বে কিনা সে ভয়ে কাঁপতে লাগলো তার ভেতরটা। ধুকধুক করে যেন ভেতরের হার্টবিটটা আওয়াজ তুলছিল। লিয়াকত সাহেব আরও কিছু বলতে লাগবে, এমন সময় রুকু বলে উঠল, চাচা ওকে কিছু বলবেন না, আমি ওকে জেনে শুনেই বিয়ে করেছি। আমার মা নেই, সৎ মায়ের কাছে মানুষ। সৎ মা আমাকে বেশ চালাতো, অযুক্ত একটা ছেলের কাছে তুলে দিতে চাচ্ছিল, আমি ওর সাথে পালিয়েছি। বলেই ধুম করে কেঁদে দিয়ে লিয়াকত সাহেবকে বলল, চাচা দয়া করে ওই মহিলাকে কিছু বলবেন না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনারও তো একটা মেয়ে আছে, আমাকে আপনার মেয়ে মনে করে এটুকু সাহায্য করুন। আর তানভীর আমাকে জোর করে কেন তুলে আনবে? বরং সে আমাকে তার জীবনে জায়গা দিয়েছে, সেটাই তো আমার বড় পাওয়া। রুকুর চোখ দিয়ে বেয়ে পড়া শ্রাবণের মেঘ যেন লিয়াকত সাহেবের মনটা গলিয়ে দিল। এদিকে মধুমতি বেশ নরম মনের মানুষ, কারো কান্না সহ্য করার ক্ষমতা তার নেই বললেই চলে। তাই রুকুর কান্না দেখে মধুমতি হালকা কেঁদে বলল, না রে মা, আমরা কিছুই বলবো না, তুই কান্না থামা। লিয়াকত সাহেব আর মধুমতি রুকুকে সোহাগ করে বুঝাতে লাগলো। এদিকে তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। লিয়াকত সাহেব আর মধুমতি এবার তানভীরের দিকে তাকিয়ে বলল, তোমরা থাকো কেমন, 9:30 বাজে, এখনই জাহাজ ছেড়ে দিবে, আমরা গেলাম, সাবধানে থেকে। ওর মধুমতি লিয়াকত সাহেবের হাত থেকে চিপস আর কেকটা নিয়ে রুকুকে দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা দুজন মিলে খাও, আরও কিছু লাগলে বলো। রুকু চোখগুলো মুছতে মুছতে হাত থেকে চিপস আর কেকটা নিয়ে বলল, আচ্ছা। লিয়াকত সাহেব আর মধুমতি চলে গেল। তানভীর দরজা খুলতে খেয়াল করলো মোনালি করিডোর দিয়ে অন্যদিকে যাচ্ছে। তানভীর আর দেরি না করে দরজা লাগিয়ে দিল। তারপর রুকুর কাছে আসতে রুকু বলে উঠল, আমি কি আপনার বউ? আমাকে আপনার বউ হিসেবে পরিচয় দিয়েছেন কেন? তানভীর কপালটা ভাঁজ করে বিরক্ত গলায় বলল, তা না হলে আমাকে এতক্ষণে আপনাকে ধরে আনার অভিযোগে জেলে যেতে হতো। বুঝেন তো কিছু না, শুধু একটু বকবক করেন। এত প্যারা নিতে বেশ কষ্ট হচ্ছে। কুয়াকাটা ঘুরতে বের হয়েছিলাম, আর এমন হবে কে জানতো। অসহ্য লাগছে। মাইগ্রেনের ব্যথাটাও কমে কমে আবার বাড়ছে। বেশ দুশ্চিন্তা হচ্ছে, ভালো লাগছে না। বলেই তানভীর চুপ করে খাটে ধপাস করে বসে নিচের দিকে তাকিয়ে রইল। রুকু তানভীরের কথা শুনে মুখটাকে একদম অসহায় করে বসে রইল। মিনিট 15 তারা দুজন এভাবে বসে রইল। এর মধ্যে জাহাজটা ছেড়ে দিল। বুড়িগঙ্গার ময়লা কালো পানিতে জাহাজটা হেলে দুলে গন্তব্যের দিকে রওনা দিল। রুকুর নীরবতা দেখে তানভীর নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে ওইভাবে বলা ঠিক হয়নি। সত্যি বলতে আমার হুট করে রাগ উঠে যায়। হুট করে রাগ ওঠার একটা বদভ্যাস আছে বটে। তানভীরের এমন কথায় রুকুর ভেতরটা যেন প্রশান্তির বাতাস বইছে। নিজেকে প্রশান্ত করে ভাঙা গলায় জবাব দিল, আমি কিছু মনে করিনি, আপনি আমার জন্য যা করেছেন এতেই আমি খুশি। রুকুর গলাটা ভাঙা দেখে তানভীর ফ্লাক্স থেকে আরেক কাপ চা বের করে রুকুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই চাটা খেয়ে নিন, তাহলে গলাটা ঠিক হয়ে যাবে। আর রাতে কি খাবেন বলেন, আমি অর্ডার দিব। রুকু আবার অবাক চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে বলল, এখন খাবার কোথায় থেকে আনবেন? এখন তো জাহাজ ছেড়ে দিয়েছে। তানভীর রুকুর কথা শুনে হালকা হেসে বলল, জাহাজে সব পাওয়া যায়। আপনি কি খাবেন বলুন, আমি অর্ডার দিলে সব চলে আসবে। ও আচ্ছা, তাই বলুন, আমি কখনো জাহাজে উঠিনি তো, তাই।
বাইরে থেকে জাহাজটা দেখলে বোঝা যায় না এতটা সুন্দর ভেতরটা। আমার কাছে কি মনে হয়েছে জানেন? কথাটা বলেই রুকু কৌতূহলী চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর রুকুর কথা বলার কৌতূহল দেখে জিজ্ঞেস করলো, কি মনে হয়েছে?